বিদ্যাকে সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে গেল রীত। বরণ করে ঘরে তুললো রীতের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিদ্যাকে গুন্ডারা মারতে থাকে। তখনই রীত এসে সামনে দাঁড়ায় আর রীতকেও ইচ্ছে মতো গুন্ডারা মারে। তখন রীতের হাত কেটে যায়। ওইদিকে তখনই স্টুডেন্টরা সবাই চলে আসে আর গুন্ডাদেরকে মেরে তারপরে আটকে ফেলে। তখন মিডিয়ার লোকজন সেখানে চলে আসে। তারপরে আরেক প্রফেসর এসে বলে, দেখুন, প্রফেসর বিবিকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এরকম জঘন্য রাজনীতি, এরকম জঘন্য রাজনীতি, রাজনীতি মাঝখানে এই স্কুল কলেজ এসবকে কেন টানে? তখনই তখনই বিদ্যা মিডিয়ার সামনে বলে, আমি আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, এসব রাজনীতি বন্ধ করতে বলুন। এই কলেজ, এই হোস্টেল কিচ্ছু ভাঙা যাবে না। সবকিছু ভাঙার চেষ্টা করছে, কেন রাজনীতির মাঝখানে এগুলোকে আনা হয়? তখনই বিদ্যা সবকিছু মিডিয়ার সামনে তুলে ধরে আর বলে, আজকে আমি প্রতিবাদ করেছি বলেই আমাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। দেখুন আমার কি অবস্থা করেছে, এখানে স্টুডেন্টদের ওপর পর্যন্ত হামলা করা হয়েছে। তখনই দেখা যাবে রীতের কাকাই রাজদীপকে বলে, দেখুন দাদা, দেখুন লাইভ করা হচ্ছে মিডিয়ার সামনে, কি বলা হচ্ছে দেখুন। তখন রাজদীপ বলে, আমার সামনে থেকে মোবাইলটা সরাও, সরাও আমার মোবাইল সামনে থেকে। তখনই কাকাই বলে, কেন দাদা, কেন সরাবো? একদম, এটা কিন্তু একদম উচিত হচ্ছে না, উচিত হচ্ছে না। তখনই তখনই দেখা যাবে রীতের বোন বলে, বাবা থাক না, জেঠু তো হাই প্রেশার, তারপরে যদি আবার কিছু হয়ে যায়। তখন কাকাই বলে, কেন থাকবে, তুই একদম চুপ কর, যা বলছি একদম ঠিক কথা বলছি। তো জেঠু, তো জেঠুকে এগুলো ঠিক কাজ করছে নাকি? হ্যাঁ, ওই বিদ্যা, বিদ্যা এই বাড়ির বউ, এই বাড়িতে ওকে আমি নিয়ে আসবো, বরণ করে ঘরে তুলবো। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, কে আনতে বলেছে তোমাকে? কে এত বড় সাহস কে দিয়েছে? ওকে কে আনবে? তখন কাকাই বলে, আমি আনবো, আমি আমি নিজে গিয়ে নিয়ে আসবো। তখন রীতের মা বলে, আমি নিজে ওকে এখানে এনে বরণ করব, বরণ করে ঘরে তুলবো, বুঝতে পেরেছো? ও আমার রীতের স্ত্রী, তাই আমার পুত্রবধূকে আমি কিছু হতে দেব না। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, পিঠা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, এটা কিন্তু একদম উচিত হচ্ছে না। তুমি ভুলে যেও না যে আমি আমি এই বাড়ির কর্তা এখনো। তোমার ছেলে যত কিছুই করুক না কেন, এটা আমি মেনে নেব না। তখনই রীতের মা বলে, কেন? আমার ছেলেটা, আমার ছেলেটা মেয়েটাকে সিঁদুর পরিয়েছে, বিয়ে করেছে, ভালোবাসে, তাই আমি আমি আনবো ঠাকুরপো, তুমি আর আমি গিয়ে বিদ্যাকে নিয়ে আসবো। তখন কাকাই বলে, বিদ্যার উপর এত অত্যাচার করা হচ্ছে, এগুলো একদম ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আমি বলছি দাদা, তুমি কিন্তু ভুল করছো, প্লিজ প্লিজ এই রাজনীতি বন্ধ করো। কেন তুমি এগুলো করছো? বিদ্যার সঙ্গে তোমার তোমার শত্রুতা হয়ে যাচ্ছে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, ওই বিদ্যার নাম আমার এখানে নেবে না, একদম না। ওই মেয়েটাকে আমি একদম সহ্য করতে পারি না। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, পৃথা তুমি তোমার ছেলেকে বোঝাও, ওই মেয়েকে যেন এই বাড়িতে আনার চেষ্টা একদম না করে, তাহলে কিন্তু আমি ছাড়বো না, ছাড়বো না। ওই মেয়ে আমার শত্রু, ওই বিদ্যার বিদ্যার কথা আমি শুনতে পারি না। তখনই দেখা যাবে শ্রাবণকে ফোন করে রাজদীপ চ্যাটার্জি। তখন শ্রাবণ ফোনটা রিসিভ করলেই রাজদীপ চ্যাটার্জি বলে, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছো? পুলিশে খবর দাও, পুলিশে খবর দিয়ে লাঠি চার্জ করো, লাঠি চার্জ করে ওই সবাইকে ওখান থেকে বের করে দাও। ওই প্রফেসর বিবি, তারপরেই ছাত্র ছাত্রী সবাইকে সেখান থেকে বের করে দাও। কলেজে তালা ঝুলিয়ে দাও, অনির্দিষ্ট কালের জন্য ওই কলেজ বন্ধ করে দাও। আমি কিছুতেই সবকিছু সহ্য করব না, আমি যেটা বলছি সেটা করো, এটা আমার আদেশ, বুঝতে পেরেছো? এই বলেই রাজদীপ চ্যাটার্জি ফোনটা কেটে দেয়। ওইদিকে বিদ্যার কাছে একজন স্টুডেন্ট আসে আর বলে, ম্যাডাম এখানে পুলিশ আসছে, পুলিশ আসছে, লাঠিচার্জ করবে মনে হয়। তখন বিদ্যা বলে, না, কলেজে কোনো পুলিশ ঢুকতে পারে না, এটা বেআইনি, এটা হতে পারে না। তখনই দেখা যাবে সেখানে বড়বাবু বড়বাবু পুলিশ নিয়ে হাজির হয়। তখন সবাইকে ঘিরে ফেলে। তখন বিদ্যা বড়বাবুকে দেখে বলে, আপনি আপনি এখানে এসেছেন, আপনি কি লাঠিচার্জ করবেন? তখন বড়বাবু বলে, না ম্যাডাম, আমি কোনো রকম কোনো ঝামেলা করার জন্য এখানে আসিনি, আমি লাঠিচার্জ করতেও আসিনি, কারণ আমিও তো পড়াশুনো করেছি, আমি এখানেই, আমি এরকম ইউনিভার্সিটিতে পড়াশুনো করেই তারপরে পুলিশ হয়েছে। আমি কলেজে কারো উপর লাঠিচার্জ করতে পারি না, কোনো রকম কোনো ঝামেলা হবে না ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, এসব কিছু আমরা দেখব, কোনো রকম কোনো ঝামেলা হতে দেব না। আপনি বরং প্রেস কনফারেন্স করুন, আমি দেখছি বাকিটা, কে আসবে ঝামেলা করতে সেটা আমি দেখে নেব, আমি আপনাদের প্রোটেক্ট করব। তখন তো বিদ্যা হাত জোড় করে বড়বাবুর কাছে কৃতজ্ঞতা জানায়। আর তখনই প্রেস মিট করে বিদ্যা সবটা সবটা বলতে থাকে।
তখনই দেখা যাবে আরেকজন প্রফেসর এসে বিদ্যাকে বলে, আপনি যান, ওইদিকে তো রাজরিত বাবুরও হাত কেটে রক্ত পড়ছে। তখনই বিদ্যা সেখান থেকে চলে যায়। ওইদিকে রাজরিতকে স্টুডেন্টরা সবাই ঘিরে ধরে আর বলে, স্যার আপনার হাতটা আমরা ড্রেসিং করে দেই। তখনই বিদ্যা আসার এসে বলে, ওনাকে এখনো বসিয়ে রেখেছো? হাতে তো রক্ত জমে গেছে, অনেকটা অনেকটা কেটে গেছে। এভাবে ভেঙে যায়নি তো হাতটা? এখনই একটা এক্সরে করতে হবে। তখন রাজদীপ বলে, আপনি আমার হাত ধরেছেন? তখনই বিদ্যা বলে, মানে কি বলছেন আপনি? তখন রাজদীপ বলে, হ্যাঁ, আপনি আমার হাত ধরেছেন, দেখেছেন? হাতটা ছাড়বেন না, হাতটা ছাড়বেন না প্লিজ। এই বলেই বিদ্যার হাতটা চেপে ধরে। তখন বিদ্যা তাকিয়ে থাকে। তখন রাজদীপ বলে, আমার না হার্টবিটটা বেড়ে গেছে। সত্যি কথা, কোনোদিনও কেউ আমাকে এইভাবে ধরেনি। আর আপনি, আপনার একমাত্র হাতের ছোঁয়ায় আমার হার্টবিট বেড়ে গেছে। আমার বুকের মধ্যে ধুকধুক করছে। সত্যি। তখনই বিদ্যা তাকিয়ে থাকে রাজদীপের দিকে। তখন রাজদীপ বলে, এই যে আপনার ছোঁয়ায় আমার মনে হচ্ছে যেন ঠান্ডা নেমে এসেছে। তখন তো তখন তো বিদ্যা রাজদীপের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন স্টুডেন্টরাও সবাই ওদের এই কাণ্ড দেখে হাসতে থাকে। তখন রাজদীপ বলে, হ্যাঁ, আমার হাতটা আপনি ছাড়বেন না, ছাড়বেন না। তখন স্টুডেন্টরা সবাই বেরিয়ে চলে যায়। তখন বিদ্যা বলে, কি করছেন আপনি বলুন তো? আমার স্টুডেন্টরা এখানে ছিল, আপনি কি তাদেরও দেখতে পাচ্ছেন না? তখনই তখনই রাজদীপ বলে, কেন আপনার ভালো লাগছে না? বলুন না, আপনার ভালো লাগছে না? আপনার ইচ্ছে করছে না যে একটা চাদর দিয়ে আমাদেরকে এইভাবে ঢেকে ফেলুক, আমি আর আপনি একসঙ্গে থাকি? বলুন না, এই যে আমি আপনার হাতটা ধরেছি, আপনার কি ভালো লাগছে না? তখন বিদ্যা রাজদীপের দিকে তাকিয়ে থাকে, আর রাজদীপও বিদ্যার দিকে তাকিয়ে থাকে। তখন বিদ্যার এই যে রাজদীপের সঙ্গে বারবার করে দেখা হওয়া, রাজদীপকে রাজদীপের সঙ্গে বিয়ে হওয়া, রাজদীপের সিঁদুর পরিয়ে দেওয়া, সবকিছু মনে পড়ে যায়। তখন বিদ্যা এক দৃষ্টিতে রাজদীপের দিকেই তাকিয়ে থাকে, চোখ আর সরাতে পারছে না। ওইদিকে রাজদীপও বিদ্যাকে দেখতে থাকে। তখনই ওর স্টুডেন্টরা সবাই ভীষণ খুশি যে বিদ্যা রাজদীপের প্রেমে পড়েছে। তখন অঞ্জলি বলে, হ্যাঁ, আমার ম্যাডামের আর রাজদীপ বাবুর দিকে যেন কারো নজর না লাগে, এটাই মনে হয় ভালোবাসা। আমাদের প্রফেসর বিবির মনেও ভালোবাসা জন্ম নিয়েছে। ওইদিকে কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে রাজদীপ চ্যাটার্জি আর বলে, আপনার বড় মেয়েকে সামলান। আপনি যে ডিলটা করেছিলেন সেই ডিলটায় আপনি হেরে গেছেন। এখন আপনার বড় মেয়ে বিদ্যা বিদ্যা কিন্তু আমার আমার বিজনেসের মাঝখানে সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। সেটা কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না। আপনার বড় মেয়েকে আপনি সামলান। তখন কাশ্যপ ব্যানার্জি বলে, মানে কি বলছেন আপনি? তখন রাজদীপ চ্যাটার্জি বলে, হ্যাঁ, আপনার মেয়ে বিদ্যা, ও কিন্তু বারবার করে ওই পিসিআই কলেজ আর আমার মাঝখানে চলে আসছে। সেটা কিন্তু আমি একদম সহ্য করব না। কারণ এখানে কোটি কোটি টাকার কথা, এখানে একাডেমি তৈরি হবে, এটা আমার স্বপ্ন। তাই আমি কিন্তু এগুলো একদম সহ্য করব না। আপনার আর আমার মধ্যে যে ডিলটা হয়ে গেছিল, সেই ডিলটা কিন্তু এখন আপনার মেয়ের জন্য সবটা বানচাল হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন? তাই আপনার মেয়েকে আপনি সামলান। ওকে ডেকে নিন, বাড়িতে ডেকে নিন। তখন কেশব ব্যানার্জি বলে, দেখুন বাজিটা আপনি হেরে গেছেন, এখন আমাকে কথা শোনাচ্ছেন? তখন রাজদীপ চ্যাটার্জি বলে, দেখুন এভাবে রেগে গেলে হবে না। আপনি আপনার মেয়েকে বাড়িতে ডেকে নিন। ওর বাবার দরকার হলে ওকে বাবা বলার অধিকার দিন। দরকার হলে আপনার স্ত্রীকে মা বলার অধিকার দিতে বলুন। ওকে আঁকড়ে ফেলুন, নিজেদের বন্ধনে আঁকড়ে ফেলুন। তারপরেও তারপরেও এই একটা নাটক করে ওকে কাছে টেনে নিন। সব কিছু দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিন, তাহলেই হবে। বুঝতে পেরেছেন? না হলে কিন্তু আপনার সঙ্গে আমার সব রকম ডিল ক্যান্সেল হয়ে যাবে। আমি কোনো রকম কোনো ডিল আপনার সঙ্গে রাখতে পারবো না। আপনি বুঝতে পারছেন না? আমার অনেক টাকা লস হয়ে যাচ্ছে, সেটা আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। আপনার মেয়ে আমার শত্রু হয়ে দাঁড়াচ্ছে। ওকে আমি কোনোদিনও আমার বাড়িতে তুলতে দেব না, কোনোদিনও না। আমি না আপনাকে বলছি, যে করে হোক আপনার মেয়েকে সামলান, সামলান আপনার মেয়েকে। তখন কেশব ব্যানার্জি কি বলবে কিছু বুঝতে পারে না। তখন রাজনীতি চ্যাটার্জি বলে, আমার ছেলে আমার ছেলেও ওর কাছে রয়েছে। আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। ওই বিদ্যাকে কি করে আমি ফেস করব? এই মেয়েটা সবকিছুতে আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখনই কেশব ব্যানার্জি বলে, আপনি আপনি একটা কাজ করুন না, আপনি আপনার ছেলেকে দিয়ে আপনার বাড়িতে ডেকে নিন, আপনার বাড়িতে ডেকে নিন বিদ্যাকে। তখন রাজদীপ বলে, মানে কি বলছেন আপনি? তখনই কেশব ব্যানার্জি বলে, হ্যাঁ, আমি তো আপনাকে বলছি, আপনি না ডেকে নিন আপনার বাড়িতে। তখন রাজদীপ বলে, আমি আমি বাড়িতে ডেকে নেব মানে? আমি কেন ডেকে নেব? আর ওই বা এখানে কেন আসবে? কেন? আপনার মেয়েকে আমার বাড়িতে কোনো জায়গা নেই। তখনই কেশব ব্যানার্জি বলে, শুনুন, আপনি না আপনার ছেলেকে দিয়ে ডাকুন, তারপরেই বরণ করুন, বরণ করে ঘরে তুলুন। তারপরেই ভাত কাপড়ের অনুষ্ঠান, কাল রাত্রি বউ ভাত,
তারপরে ফুলসজ্জা, সবকিছু সবকিছুর আয়োজন করুন। তখনই সেখানে কেশব ব্যানার্জির বউ চলে আসে আর এসে বলে, এই তুমি কাকে কি বলছো? কি বলছো তুমি এসব? তখন কেশব ব্যানার্জি বলে, হ্যাঁ, বিদ্যাকে বিদ্যাকে বরণ করে ঘরে তোলার কথা বলছি, রাজদীপ চ্যাটার্জিকে। তখনই তখনই ওনার বউ বলে, তাহলে ফাগুনের কি হবে? তুমি কি বলছো এসব? না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। ফাগুনের কি হবে? তখন কেশব ব্যানার্জি বলে, চুপ করো তুমি। তখন কেশব ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জিকে বলে, হ্যাঁ, বরণ করে ঘরে তুলুন, তারপরেই তারপরে সবটা হবে। তখনই ফাগুনের মা বলে, না, আমার ফাগুনের কি হবে? তুমি একবারও ভেবে দেখেছো? তুমি এরকমটা করতে পারো না। তখন কেশব ব্যানার্জি বলে, শোনো, আমার আর আমার বিজনেসের মাঝখানে কেউ আসতে পারবে না। তুমি বুঝতে পারছো না? আমি আগে আমার বিজনেসটা বুঝি, আমি টাকা বুঝি। তোমার মেয়ের কি হবে সেটা পরে বোঝা যাবে। তখনই কেশব ব্যানার্জি বলে, শুনুন, এই নাটকটা করুন, ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলুন সংসারে, তারপরে দেখুন, তারপরেই কি করা যায়। তখনই দেখা যাবে কেশব ব্যানার্জি থেকে ফোনটা নিয়ে ফাগুনের মা কথা বলার চেষ্টা করে রাজদীপ চ্যাটার্জির সঙ্গে, কিন্তু রাজদীপ চ্যাটার্জি কোনো কথাই শোনে না। তখন ফাগুনের মা বলে, শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? এরকম কাজটা করবেন না। আমার মেয়ে আমার মেয়ে ফাগুনের জীবনটা যে নষ্ট হয়ে যাবে। ওইদিকে রাজদীপ চ্যাটার্জি ফোনটা কেটে দেয়। তখন ফাগুনের মা বলে, কি করলে তুমি এটা? কি করলে? তখন কেশব ব্যানার্জি বলে, তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না আমি কি করেছি? শোনো, আগে এই নাটকটা হতে দাও। আমি তোমাকে বলছি তো, এই 3 দিনের নাটকটা করে বিদ্যাকে আটকে ফেলতে হবে। তারপরে এর মধ্যে সবকিছু ভেঙে আমি গুড়িয়ে দেব। সবকিছু। কিছুতেই কিছুতেই আমার বিজনেসের মাঝখানে আমি তোমার মেয়েকে আসতে দেব না। ওই বিদ্যাকে কিছুতেই আসতে দেব না। এগুলো নাটক হবে, তোমাকে আমি বলছি। তারপর ফাগুনের ব্যবস্থা আমি করছি। ওই রাজরিতকে আমি বাধ্য করব ফাগুনকে বিয়ে করতে। বুঝতে পেরেছো? তখনই ফাগুনের মা বলে, আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করো না। আমার মেয়ের কথা তুমি ভাববে না? তখন কেশব ব্যানার্জি বলে, বিদ্যাকে যখন মেয়ে বলে মানি না, মেয়ে হিসেবে মানিনি, তাহলে তুমি কি করে ভাবলে ফাগুনের কথা আমি ভাববো? শোনো, সবার আগে আমার বিজনেস, সবার আগে আমার টাকা। এর মাঝখানে না কেউ আসবে না, কেউ না। তাই তোমাকে আমি বলছি, তুমি ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ফাগুনের মা কাঁদতে থাকে আর বলে, আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি নষ্ট করো না, নষ্ট করো না, আমার মেয়েটার কথা ভাবো তুমি। তখন তখন কেশব ব্যানার্জি বলে, না, আমি কারো কথা ভাববো না। আমি না বিদ্যার কথা ভাববো, না আমি ফাগুনের কথা ভাববো। আমি শুধু আমার কথাই ভাববো। ওইদিকে দেখা যাবে রাজরিত বিদ্যাকে নিয়ে রাজরিতের বাড়িতে যায়। তখন তো সবাই বিদ্যাকে রাজরিতের সঙ্গে দেখে অবাক হয়ে যায়। তারপরেই এদিকে রাজদীপ চ্যাটার্জিও অবাক হয়ে যায়। তখন রাজদীপ চ্যাটার্জি নিজেই পারমিশন দেয় বিদ্যাকে ঘরে তুলতে, বরণ করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।